দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই আমার চ্যানেলে। এই চ্যানেলটির নাম পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস। এখানে 8, 9, 10 ইতিহাস ভূগোল বাংলা অতি সযত্নে বুঝিয়ে দেওয়া হয়, কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়। আজকের ভিডিওটা তাদেরই জন্য, তারা এখানে আসতে পারে এবং দেখতে পারে, সাবস্ক্রাইব করে নিতে পারে এবং তাদের চলার পথের সঙ্গী করতে পারে এই পম্পা স্টাডি সেন্টারকে। এখানে আমি আজকে বলবো বাংলার কিছু কথা, বাংলা গদ্য পদ্য নিয়ে বলবো এবং বাংলা গদ্য পদ্য যে আলাদা করে যে ভিডিওগুলো সেগুলো তারা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। সেক্ষেত্রে বলি, যারা বাংলা গদ্য পদ্য জানতে চাইছো তারা কিন্তু এই প্লে লিস্টে গিয়ে সার্চ করে দেখতে পারো, তারা কিন্তু সমস্ত গদ্য পদ্যগুলো সেখানেই পেয়ে যাবে। আসছি ভিডিওতে প্রসঙ্গে, ভিডিও প্রসঙ্গে যেটা হচ্ছে বলতে চাই, গদ্য পদ্যে যে আছে, গদ্য পদ্যগুলো যে আছে, যেমন আছে পদ্য অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আয়ারও হাত ধরে বেঁধে বেঁধে থাকি। এরপরে আছে অস্ত্রের বিরুদ্ধে গান বা পদ্মা তীরে, এই সমস্ত যে কবিতাগুলো রয়েছে, প্রলয় উল্লাস, অভিষেক, সমস্ত কিছু নিয়ে আমি বলবো। জ্ঞানচক্ষু, দেখো জ্ঞানচক্ষু গল্পটি সম্পর্কে বলি। প্রথমে জ্ঞানচক্ষু দিয়েই শুরু করি। জ্ঞানচক্ষুতে আছে তপনের কথা। তপন একটি ছোট বালক, সে গল্প লিখতে খুবই ভালোবাসে এবং তার প্রথম লেখা গল্পটি, যেটা প্রথম দিন, সেটা তার ছোটো মাসির বিয়ে উপলক্ষে যখন মামার বাড়ি সে যায়, তখন ছোটো মাসির নজরে আসে। তখন ছোটো মাসি মেসোকে গিয়ে সেটি দেখায়। ঘটনাক্রমে মেসো হচ্ছেন একজন লেখক, পাশাপাশি তিনি একজন প্রফেসর, সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের পরিচিত। তাহলে মেসো পারেন গল্পটি ছাপিয়ে দিতে। এরকমই একটি আবদার করে বসে ছোটো মাসি। সেই আবদার রাখতেই হয়তো মেসো গল্পটা ছাপিয়ে দেয়, কিন্তু গল্পটা পুরোপুরি পাল্টে দেয়, কারেকশানের নামে পুরো গল্পটা পাল্টে যায়। সেটা তপন জানতো না। তপন যখন সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছাপানো হয় এবং ছাপানোর পরে গল্পটি তপনের হাতে আসে, তখন সেটা রিড করে পড়ে, তখনই সে জানতে পারে যে গল্পটা পাল্টে দেওয়া হয়েছে ছাপানোর নামে। দেখো, সৃষ্টিকর্তার পরিচয় তার সৃষ্টকর্মে। তাহলে সৃষ্টকর্ম তার সন্তান তুল্য। সেই জন্য সেটা যেমনই হোক না কেন, সেইভাবে যদি কেউ গ্রহণ করে তাকে, তখন যিনি সৃষ্টিকর্তা তার কিন্তু অনেক আনন্দ হয়। কারণ শিল্পী যখন সৃষ্টি করে তখন তার গুণবত্তা, তার গুণ, এত কিছু বৈশিষ্ট্য, এত কিছু বিচার করে না, সে শুধু সৃষ্টিই করে। ওই জন্য সেই সৃষ্ট কর্মের যে গুণ বিচার করা, সেটা ভালো না মন্দ, সেটা সমালোচকরা বিচার করবে। তার বিচার করার কথা নয়, যেটা যে সৃষ্টি করছে তার সেটা বিচার করার কথা নয়, সে তো শুধু সৃষ্টিই করে। তাকে যদি সেটা অনেকে যারা আদরে গ্রহণ করে, সেটাই কিন্তু চায় শিল্পী, কিন্তু সেটাই চায়, মানে সৃষ্টিকর্তা কিন্তু সেটাই চান, শিল্পী সত্তাও সেটাই চায়। এবার তপন দেখলো তার গল্পটাকে কারেকশানের নাম করে পাল্টে দেওয়া হয়েছে। তখন তপন বুঝলো তার গল্পটা কিন্তু লেখাটা হয়তো ভালো হয়নি এবং সেইভাবে তাকে গ্রহণ করা হয়নি, এবং গল্পটা তার নিজের গল্প, যেখানে সেই থাকতো, তার কথাই থাকতো, সেইটা সে হারিয়ে ফেললো। ঠিক আছে, তার নিজের লেখা প্রথম গল্পটা সে হারিয়ে ফেললো, সৃষ্ট কর্মটাকে সে হারিয়ে ফেললো। এতে তপন খুবই ব্যথিত হয় এবং তার উপলব্ধি হলো, প্রথম উপলব্ধি হয় যে লেখকরা সাধারণ মানুষের মতনই, এবং সাধারণ মানুষের মতনই সে সমস্ত কাজকর্ম করেন। আর দ্বিতীয় উপলব্ধি হলো যে তাকে কারুর কী বলে সুপারিশ গ্রহণ করে নিজেকে জনপ্রিয় করার কোনো দরকার নেই। সে নিজেই যাবে পত্রিকার অফিসে, যখন সে পত্রিকার অফিসে তার গল্প গ্রহণীয় হলে হবে, না হলে না হবে। ঠিক আছে, এবং কারোর সুপারিশ সে এক্ষেত্রে নেবে না। এটাই সে দ্বিতীয়বার উপলব্ধি করলো। এবং যেখানে সে একটা প্রতারণার শিকার হয়েছিল, সে বিশ্বাস করেছিল নতুন মেসোকে যে তার গল্পটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই ছাপানো হবে এবং কোনো রকমই রদবদল হবে না। সেক্ষেত্রে কিন্তু তার এই ধারণা ভেঙে গেল। সেই জন্য এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইখানেই, যে তপনের কোথায় বোধোদয় হলো, কখন বোধোদয় হলো, কিভাবে হলো। ঠিক আছে,
এবার আসি অসুখী একজন প্রসঙ্গে। অসুখী একজনে দেখো, একজন ছেড়ে চলে গেছে, একজন অপেক্ষায় একজনকে রেখে দিয়ে কর্তব্যের ডাকে সে পাড়ি দিয়েছে। ধরে নিচ্ছি কবি নিজের কথা বলেছেন, আর এখানে কারোর নাম করা হয়নি। এবার দেখা যাচ্ছে যে যিনি অপেক্ষায় আছেন তিনি নিশ্চয়ই, যিনি চলে গেছেন তার প্রিয়জন এবং তার বাড়ির মানুষ এবং আপনজন, এবং চলে যাওয়ার পর ঘটনা অনেক দিন কেটে গেছে, তারপরে যুদ্ধ এসেছে, যুদ্ধের ক্ষয়ক্ষতি, অনেক ধ্বংসলীলা অব্যাহত রয়েছে, এবং সেই যে মেয়েটি অপেক্ষায় দাঁড়িয়ে আছে, সেই যে তার প্রিয়জনটি অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু জানেনও না যে বাড়ি থেকে চলে যাওয়া ব্যক্তিটি বা তার আপনজনটি আর কোনো দিন ফিরে আসবে না, কারণ তার অনির্দিষ্টকালের জন্য তিনি গেছেন। এবং ধরেই নিচ্ছি অনির্দিষ্টকালের জন্য যখন কোনো মানুষ কোথাও যায় তখন ধরেই নিতে হবে সে যুদ্ধের কাজে গেছে, কারণ যে কোনো কর্মক্ষেত্রেই কিন্তু নির্দিষ্ট দিনের জন্য মানুষ যায়, নির্দিষ্ট দিনের পর একটা সময় বিরতি আসে যেখানে সে বাড়ি ফিরে আসে, বাড়ির লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। সুতরাং ধরেই নিতে হবে সে যুদ্ধের কাজে গেছে, যুদ্ধের ডাকে গেছে, তাহলে সেখানেই লজিক্যালি ধরে নেওয়া যায় সে একজন সৈনিক। আচ্ছা, এবার দেখো যুদ্ধ হয়েছে, যুদ্ধের এত ধ্বংসলীলা অব্যাহত আছে, এবং পাশাপাশি কিন্তু দেখা গেছে যে যুদ্ধের এই যে যুদ্ধের বর্ণনা, যুদ্ধের যে ধ্বংসলীলা, এটা নিয়েও কিন্তু কোশ্চেন হয় যে কী ধরনের ধ্বংসলীলা অব্যাহত আছে, যুদ্ধের ফলে কী কী ধ্বংস হয়েছে। ঠিক আছে, এটা তো একটা কোশ্চেন হয়। পাশাপাশি আরেকটি কোশ্চেন হয়, যেটা হচ্ছে ওই মেয়েটি যাকে অপেক্ষায় রেখে গেছে সেই মেয়েটির দুঃখ, বেদনা, কষ্টের কাহিনী বর্ণনা করো। আর লাস্ট শেষ লাইনে আছে সেই মেয়েটি এখনও আমার অপেক্ষায়। তার মানে এই মেয়েটি সমস্ত যখন ধ্বংস হয়ে গেল, এমনকি যিনি বাড়ি ছাড়লেন তার বাড়িটিও নষ্ট হয়ে গেল, তখন মেয়েটি কী করে তাহলে বেঁচে রইল? মেয়েটি হচ্ছে অপেক্ষার প্রতীক, মানে অপেক্ষার অন্ত নেই, অপেক্ষা কিন্তু চলতেই থাকে যতক্ষণ না যে ছেড়ে যাওয়া প্রিয়জনটি আবার ফিরে না আসে। তাহলে শেষ মেয়েটি কোনো মানবী নয়, সে হচ্ছে অপেক্ষার প্রতীক, এটা বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় যে কবিতাটা আছে সেটা হচ্ছে আয় হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি, এরকম কবিতাটা বলা হয়েছে, কিন্তু কবিতার নাম হাতে হাত রেখে বেঁধে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এটা শঙ্খ ঘোষের লেখা কবিতা। এবার দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটার মানেই হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকি। ঠিক আছে, এটা কবি শঙ্খ ঘোষ লিখেছেন, ভীষণ ভীষণ প্রাসঙ্গিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা, যেটা হচ্ছে কবি অনেক ইনসিডেন্টের কথা উল্লেখ করেছেন, ঘটনার কথা, যেটা হচ্ছে ডান পাশে ধস, বাইক গিরিখাত, মাথায় বোমারু, হিমালয়ের বাঁধ, এগুলো আর কিছুই না, এগুলো সব সিম্বলিক ওয়ার্ড, এইটা বোঝানোর জন্য যে আমাদের উপরে নিচে আশেপাশে চারিদিকে মানে বিপদ রয়েছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার ঘটনা ঘটতে পারে, আমাদের জীবন সংকট উপস্থিত হতে পারে, যে কোনো সময় প্রাণ সংশয়মূলক ঘটনা ঘটতে পারে। এটা এমন নয় যে বাড়িতে ঘটবে না, রাস্তায় ঘটবে না, এরকম ব্যাপার নয়, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্যসৃষ্ট দুর্যোগ বা যে কোনো দুর্যোগময় ঘটনা কিন্তু ঘটতে পারে, যে ঘটনার মাধ্যমে মানুষের জীবন সংকট উপস্থিত হয়। আচ্ছা, সেই ঘটনাকে যখন মানুষ ঘটনার সামনাসামনি হয়, তাকে প্রতিহত করার জন্য বা সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু আরও অনেক মানুষের সাহায্য প্রয়োজন হয়। একার পক্ষে কিন্তু সেই রকম সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, সেই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, জোটবদ্ধ থাকতে হবে, এটাই কবির ইচ্ছা এবং এটাই কবির বার্তা।
তাহলে এটা বলতে পারা যায় যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মর্মার্থ কী, কবিতার মূল অংশ কী, কবিতাতে বার্তা কী, কবিতার তাৎপর্য কী, সাম্প্রতিক বার্তা কী, সব কিছুই এই একই বার্তা। এবং এর সঙ্গে আরও কবি বলেছেন যে আমাদের শিশুদের সব চারিদিকে ছড়ানো আছে। আমরা এইভাবে এখানে শিশুরাও যখন মৃত হয়ে যাচ্ছে, চারিদিকে শিশুদের মৃতদেহ ছড়ানো আছে, তার মানে এখানে শিশুরা মারা গেছে, বড়রা মারা যায়নি। তার মানে শিশুদের ওপর নিষ্ঠুর আক্রোশ এসে পড়েছে, অথবা দেখা যাচ্ছে হয়তো জঙ্গিহানা বা গুলিগালা ছুঁড়েছে, বা হয়তো যুদ্ধ, এরকম কোনো কারণে শিশুরাও মারা গেছে। তা শিশুরা যখন মারা যাচ্ছে, শিশুদের মতন কোমল নরম একটা পবিত্র প্রাণ যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন বড়দের ওপর কে আর রেয়াত করবে? বড়দেরকে কে আর বাঁচাবে? বড়দেররা বাঁচাবে না, তাদের উপর তো আরও নিষ্ঠুর আঘাত এসে পড়বে। এখানে কবি সেই জন্যই সংশয় যে শিশুরা যখন বিপন্ন, তখন যে কেউ বিপন্ন হতে পারে। আর কবি এখানে বলেছেন আমাদের ইতিহাস নেই, আমাদের অথবা এমন ইতিহাস চোখ মুখ ঢাকা ইতিহাস নেই, মানে অতীতের এমন কোনো ঘটনা নেই যেটা উল্লেখ করার মতন। মানুষ এমন নয়, প্রতিটা মানুষ তার নিজ নিজ কাজে কর্মে ব্যস্ত থাকে। তার মানে এটা নয় সে এমন কিছু নিদর্শন রেখে যাচ্ছে যেটা ইতিহাসের পাতায় স্থান পেয়ে যাবে বা মানুষ চিরকাল মনে রাখবে, এরকম প্রতিটা মানুষের জীবনে এমন ঘটনা ঘটে না, ঠিক আছে? বা যদি তারা মহা আন্দোলনে সামিলও হয়, সেক্ষেত্রে সকলের মুখ কিন্তু ইতিহাসের পাতায় ফুটে ওঠে না। যেমন আমরাও দেখি যে স্বাধীনতা আন্দোলনে কত মানুষ নিযুক্ত হয়েছিল, কিন্তু তাদের সবারকার কথা কিন্তু আমরা ইতিহাসের পাতায় পড়ি না। এরকম অনেকের আছে তারা নিঃস্বার্থ অবদান ছিল, তাদের সকলের কথা কিন্তু পড়ি না। তার মানে আমাদের চোখ মুখ ঢাকা। আর ভিখারি 12 মাস মানে আমাদের যতদিন আমরা বাঁচবো চিরদিন কিন্তু আমাদের মনে একটা আকাঙ্ক্ষা আমাদের মানে রয়েই যাবে। সবসময় আমরা চাই আমরা এটা চাই, ওটা চাই, সেটা চাই। এই জন্যই আমরা ভিখারি 12 মাস বলেছি। আর পৃথিবী কখনো বেঁচে আছে, কখনো মারা গেছে, এটা মানুষের চিন্তাভাবনা, এটা দৃষ্টিভঙ্গি। আমরা বলি চারিদিকে রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, চারিদিকে অনেক মহাজাগতিক বিপর্যয় ঘটছে, অনেক কিছু এমন ঘটনা ঘটছে যে মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ মানুষকে ঘিরে ধরেছে। তাহলে পৃথিবীর জনজীবন একদিন বিপন্ন হবে, বিপর্যস্ত হবে, মানুষ মারা যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমরা করোনা দুর্যোগও দেখলাম, কিন্তু অতিমারি দেখা দিল। এরকম ঘটনা কিন্তু মানুষের মানে কী বলে নেতিবাচক দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। আবার অনেক মানুষ আছে যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে জনজীবন সভ্যতাকে, সেটা যা দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে অনেকে মনে করে যে আমরা অনেক উন্নত হয়েছি, এত বড় মহামারী থেকে বিপদ থেকে উদ্ধার পেলাম এই জন্য যে আমাদের চিকিৎসা স্বাস্থ্য উন্নত হয়েছে, আমরা অনেক উন্নত হয়েছি, আমাদের চারদিকে কমিউনিকেশান অনেক স্ট্রং হয়েছে, আমাদের প্রোটেক্টিভ শিল আরও স্ট্রং হয়েছে, আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারছি, নিজেরা আরও বেশি সক্ষম হয়েছি, এই সমস্ত কিছু নিজেরা আধুনিক হয়েছি, এটা সব ইতিবাচক। এবার ইতিবাচক নেতিবাচক দুটোই ঠিক। সেই জন্য এই জন্য বলছে পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, যাই হোক না কেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাক আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাক, আমাদের কিন্তু বিপর্যয় দুর্যোগ এগুলোর সম্মুখীন হতেই হয়। সেই জন্য আমরা মানে কবিরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন, তারা কিন্তু এই বার্তা সকলের কাছে পৌঁছে দিচ্ছেন যে জোটবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এটা হচ্ছে কবিতার মূল বিষয় এবং বার্তাও বলতে পারো। দেখো পরপর বলছি বলেই বইটা নিতে হচ্ছে এবং পরপর দেখতে হচ্ছে। আফ্রিকা আছে, আফ্রিকা এরপরে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত সুন্দর, জনপ্রিয় এবং খুবই অন্তরস্পর্শী একটি কবিতা, যেখানে কবি প্রথমেই বলেছেন আফ্রিকার জন্ম কথা। আফ্রিকার জন্ম হয়েছিল কিভাবে? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, মানে অস্থির সেই প্রাগৈতিহাসিক যুগে, যে সময় পৃথিবীর মানে চরাচর ছিল অস্থির, মহাসাগর গঠিত হচ্ছিল, পৃথিবী ছিল প্যানজিয়া মানে পৃথিবীতে সমস্ত ভূখণ্ড একসঙ্গে জুড়ে ছিল আর মহাসাগর সব একসঙ্গে জুড়ে ছিল। সেই সময় প্লেটগুলো চলাচল করছিল, দেখো ভৌগোলিক দিকটাও কবি উল্লেখ করেছেন। এবং সেই সময় উথাল পাতাল হচ্ছিল, চারিদিক সমুদ্র উথাল পাতাল হচ্ছিল এবং প্লেটগুলো একে অপরের দিক থেকে সরে যাচ্ছিল। তোমরা জানো পাত সংস্থান তত্ত্ব পড়েছ, পিচও হচ্ছে
পাত সংস্থান তত্ত্বের জনক, এবং আমাদের 7টা বড় পাত আছে, 20টা ছোটো বড় মাঝারি পাত আছে। এই পাতগুলো কিন্তু প্রায় 70 থেকে 150 কিলোমিটার পর্যন্ত পুরু হয়, আর বিস্তার তো এক একটা মহাদেশের আকার হতে পারে। আচ্ছা, এই পাতগুলো একে অপরের দিকে যায়, একে অপরের থেকে দূরে চলে যায় বা পাশাপাশি যায়, এরকমভাবে যায়। এইভাবেই কিন্তু মহাদেশ মহাসাগর গঠিত হয়। আচ্ছা, এরপরে যে আফ্রিকাটা গঠিত হলো, তারপরে তার যে মানসিকতা সেটাই এখানে বলেছে। কারণ আফ্রিকা অনেক দূরে চলে গেল প্রাচ্য দেশ থেকে, এবং তার সেই দেশে গিয়ে সেখানে কিন্তু আফ্রিকা জলা জঙ্গলময় দুর্গম অঞ্চলে পরিণত হলো। আফ্রিকা যেহেতু এত দুর্গম গহন অরণ্যে ঢাকা, সেই জন্য মানুষের পদধ্বনি পড়েনি, সেই জন্য দুর্গমতা আরও বেড়ে গেল। দেখো, মানুষের পদধ্বনি যেখানে পড়েনি, দুর্গমতা সেখানে আরও বেশি বেড়ে যাবে। ঠিক আছে, সেই জন্য দুর্গমতা বেড়ে গেল, এবং সেই জন্য কি হয় না, যে পরিত্যক্ত বাড়ি আরও পোড়ো বাড়িতে পরিণত হয়। যা ফেলে দেয় মানুষ যেখানে যায় না, সেটা কিন্তু অনেক বেশি চমকপ্রদ, জাঁকজমকপূর্ণ, উজ্জ্বল হয় না। ঠিক আছে, সেই জন্য আফ্রিকাতে মানুষের পদধ্বনি পড়লো না বলে আফ্রিকা কিন্তু আরও বেশি দুর্গমতায় ঢেকে গেল। আচ্ছা, তৃতীয় যে স্ট্যান্ডার্ডটা হচ্ছে, সেখানে হচ্ছে ইউরোপীয় শাসক গোষ্ঠী সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকায় এলো, এবং সেখানে গেল কেন, কৃতদাস ধরে আনতে। কৃতদাস তো নয়, কৃত নয়, দাস ধরে আনতে। ঠিক আছে, এবং তাদেরকে মানুষ ধরার দল তারা ধরে নিয়ে আসলো। কারণ কি, তাদের শিল্পাঞ্চলে কাজে নিযুক্ত করে দেবে, বিনা মাইনে চাকরি করাবে, কাজ করাবে, তাদেরকে দিয়ে অত্যধিক পরিশ্রম করাবে। সেখানে তারা শ্রমিক ধরতে গেল, এবং আমরা জানি যেখানে সেটা বলা হয়েছিল ইউরোপীয় মহাদেশ থেকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার প্রায় 90% অধিকার করে নিয়েছিল। ঠিক আছে, তোমরা ইতিহাসের পাতায় পড়লেই দেখতে পারবে, ক্লাস 9-এর ইতিহাসে এর সবিস্তারে বর্ণনা আছে, যেখানে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার উপর উপনিবেশ স্থাপন করেছিল সবচেয়ে বেশি, এবং সেখানে গিয়ে তারা অত্যাচার চালালো, এবং তারা এতটাই সভ্য হওয়া সত্ত্বেও তাদের অসভ্য বর্বর যে লোভ, সেটাই উন্মুক্ত করে দিল আফ্রিকাবাসীর কাছে। আফ্রিকাবাসী নির্বাক, কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তারা শুধুই অঝরে কাঁদছে। ঠিক আছে, এবং তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। এরপরে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু আফ্রিকাবাসী এত কষ্টে আছে, এত দুর্দশার মধ্যে আছে। ইউরোপীয় যে সমস্ত মহাদেশটির সমস্ত দেশগুলোতে কিন্তু সব মানুষ ভালো আছে, তা সত্ত্বেও কিন্তু আফ্রিকাবাসীর এই যে খারাপ থাকাটা কিন্তু কারোর চোখে পড়ছে না। আর এরপরে যখন দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেল, 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো, যেটা 1914-তে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, এবং 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো 1945-এ, আর প্রথম বিশ্বযুদ্ধ 1919-এ। এবং এই যে দুটো বিশ্বযুদ্ধের ফলে আর্থিক মহামন্দার কবলে ঢুকে পড়ল সমগ্র পৃথিবী, এবং সমগ্র পৃথিবীতে একটা অরাজক, একটা অন্ধকারময় পরিস্থিতি তৈরি হলো, কারণ যুদ্ধের ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক ছিল। এই ঘটনাকেই কবি বলেছেন অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। কারা ঘোষণা করলো? ইউরোপীয় শাসক গোষ্ঠী, তারা ঘোষণা করলো। ঠিক আছে, এবং যুগ অন্ত হয়ে গেল, যুগ শেষ হয়ে গেল, এবং এখান থেকে আবার নতুন দিনের হয়তো সূচনা হবে, কিংবা হয়তো পৃথিবীর সভ্যতা শেষ হয়ে যাবে। এই অবস্থাতে যে অপরাধটা মানুষের হলো, সেটা হচ্ছে যারা আফ্রিকার ওপর অন্যায় করেছে তারা তো অপরাধ করেছে, আর যারা এই অন্যায় সহ্য করেছে তারাও অপরাধ করেছে। সেই জন্য তার মধ্যে আফ্রিকার প্রতি মানে সমবেদনা, মর্মবেদনা জানিয়ে, সহানুভূতি জানিয়ে কবি বলেছেন ক্ষমা করো কথাটি বলতে। ঠিক আছে, এটা এই সভ্যতার শেষ যে হলো, সেখানে পূর্ণবাণী মানে পবিত্র বাণী হবে, কারণ ক্ষমা চাইলে হয়তো কিছুটা হলেও আফ্রিকার মাতার শান্তি হবে। ঠিক আছে, কারণ সে অত্যন্ত কষ্ট পেয়েছে। আচ্ছা, এরপরে যেটাতে আসছি সেটা হচ্ছে হারিজা কালিকলম। হারিজা কালিকলম একটা প্রবন্ধ, এবং এখানে প্রতিটি প্যারাগ্রাফ নিয়ে একটা করে কোশ্চেন হতে পারে। যেমন আর প্রবাদগুলো নিয়ে তো কোশ্চেন হতেই পারে। সেই প্রবাদগুলো অবশ্যই পড়ে থাকতে হবে। কথায় কি বলে, কালিকলম মন লিখে 3 জন। তারপরে এখানে আছে বাংলায় একটা কথা চালু আছে, কি চালু আছে, এই ধরনের কথা। আচ্ছা, প্রতিটি প্যারা নিয়ে কোশ্চেন হতে পারে। যেমন কালি তৈরি করার পদ্ধতিগুলো বলো, কবি কী করে কালি তৈরি করতেন, বা কবি যদি প্রাচীন যুগে জন্মাতেন কি হতো, কবি যখন কলম কিনতে গেলেন তখন কি দেখলেন, ফাউন্টেন পেনের জন্মকথা নিয়ে বলো। ঠিক আছে, লিপি কুশলীদের নিয়ে কবি কী বলেছেন, এই সমস্ত কিছু।
ঠিক আছে, এটা নিয়ে আমার ভিডিও দেয়া আছে, দেখে নিও। আচ্ছা, বাকি যেগুলো আছে সেটা আমি পরের ভিডিওতে বলবো। আজকে এটা প্রথম পার্ট। ওকে, বাই।